আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করতে হয়। আমি আব্দুল্লাল মাহমুদ। পড়াশোনার বিষয় নিয়ে আমি সবসময় লাস্ট বেঞ্চের স্টুডেন্টদের সঙ্গে আছি। আমাদের প্রথমে বুঝতে হবে আমি কি খাই, ডু আই ইট, অথবা আমি কি খাই, হোয়াট ডু আই ইট। এখানে কয় রস্যইকার কি এবং কয় দীর্ঘইকার কি, এই দুইটার ভিতরে একটা পার্থক্য রয়েছে। অনেকে আমরা বুঝতে পারি না এই কি এবং এই কি, এই দুইটার পার্থক্য কি। আমরা যদি ইংলিশ সেন্টেন্সটা লক্ষ্য করি, এইখানে যে সেন্টেন্সটি আছে সেটা হলো টেন্স অনুযায়ী ডু আই ইট, জাস্ট এখানে সীমাবদ্ধ। কিন্তু এর পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি, কয় দীর্ঘইকার কি, এখানে ডাব্লিউএস কোশ্চেন প্লাস পূর্বের যেই সেন্টেন্সটি ছিল সেটাকে যুক্ত করা হয়েছে। সুতরাং এই দুটি সেন্টেন্সের ভিতরে পার্থক্য কয় রস্যইকার কি এবং কয় দীর্ঘইকার কি। এছাড়াও আছে শুধু ডু আই ইট এবং এর সাথে ডাব্লিউএস কোশ্চেন এর সংযোগ। উপযুক্ত দুটি বাক্য দুটির পার্থক্য কি? আমি কি খাই, ডু আই ইট, এটি গঠিত হয়েছে টেন্স অনুযায়ী, এবং আমি কি খাই, হোয়াট ডু আই ইট, এটি গঠিত হয়েছে ডাব্লিউএস কোশ্চেন এবং টেন্স অনুযায়ী। এর পরবর্তীতে আমরা দেখতে পারি আমি কি খাই, ডু আই ইট, এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হবে। অর্থাৎ এই কি রস্যইকার কি দিয়ে যদি কখনো আমরা প্রশ্ন করি, তখন আমাদের উত্তর ইয়েস অথবা নো হবে। আবার আমরা যদি প্রশ্ন করি কয় দীর্ঘইকার কি দ্বারা আমি কি খাই, হোয়াট ডু আই ইট, এই প্রশ্নের উত্তর হবে ডাব্লিউএস কোশ্চেন এর অর্থ অনুযায়ী এবং টেন্স অনুযায়ী। অর্থাৎ WS question are also called information questions because we are trying to get some specific information from another person, not just yes or no answer. এই অ্যান্সার গুলো শুধু ইয়েস আর নোর ভিতরে সীমাবদ্ধ থাকে না, বরং আমি কি খাই, হোয়াট ডু আই ইট, এর মতো করে আমরা বলতে পারি আমি কেন খাই, হোয়াই ডু আই ইট, আমি কখন খাই, হোয়েন ডু আই ইট, আমি কোথায় খাই, হোয়ার ডু আই ইট, আমি কিভাবে খাই, হাউ ডু আই ইট। ইন্টারোগেটিভস স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কি রকম হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সুতরাং আমরা এখানে ডু অথবা ডাস কথাটাকে একদম সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে কয় রস্যইকার কি যুক্ত প্রশ্ন আমরা পেয়ে যাব। অর্থাৎ ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, ডু উই ইট রাইস, আমরা কি ভাত খাই, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়। বাট হোয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম, দেন ডাজ আনারুল ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডাজ ইট ইট গ্রাস। এখানে আমরা দেখতেছি থার্ড পারসন সিঙ্গুলার আনারুল একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে হি, সে একজন ব্যক্তি, আবার থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ইট, যার কারণে সবগুলোর শুরুতে ডাজ কথাটা ব্যবহার করা হয়েছে। এরপর আসি ইন্টারোগেটিভ স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আমরা প্রথমে ডিড কথাটি ব্যবহার করব এবং এরপরে যে ভার্বটি আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিব। যেমন ডিড আই ইট রাইস, did we eat rice, did you eat rice, did they eat rice. But when the subject is third person singular form, then also did Anarul eat rice, এখানে s বা es যোগ হবে না। Did he eat rice, did it eat grass। আমরা যদি এই টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের গঠনটা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা ভালো করে লক্ষ্য করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠনটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং অন্যান্য যে সকল আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পর অ্যামিজার, প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট এরপর হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি। এই সকল জিনিসগুলো যখন আমরা দেখতেছি যে এখানে অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাদ দিয়ে বাকি যে টেন্সগুলো আছে এগুলোকে আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখব যে এগুলোতে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। শুধুমাত্র অক্সিলারি ভার্ব নিয়ে দুইটি টেন্সে, সেটি কি, একটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই দুইটি টেন্সে আমরা লক্ষ্য করব যে অক্সিলারি ভার্ব নেই। এই দুইটি টেন্সের অক্সিলারি ভার্ব নেই বলে এই দুইটি টেন্সে আমরা ডু এর ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, অন্যথায় ডু, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করব ডিড।
আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, এগুলো সব ছিল হলো অ্যাসার্টিভের গঠন। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভের গঠনটা পর্যবেক্ষণ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে আসবে ডু ডাস, তারপরে সাবজেক্ট। কন্টিনিউয়াসে প্রথমে আমি যা চলে আসবে, তারপর সাবজেক্ট ওই আইএনজি ভার্বের সাথে যা আছে সেই সিস্টেমেই। প্রেজেন্ট পারফেক্টে দেখতেছি হ্যাভ হ্যাজ প্রথমে আসবে, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে দেখতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও চলে আসতেছে প্রথমে হ্যাভ হ্যাজ প্রথমে, তারপর সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। এরপরে পাস্ট ইনডিফিনিটে প্রথমে ডিড চলে আসবে, ডু এর পাস্ট ফর্ম ডিড, তারপরে সাবজেক্ট হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে চলে আসবে, যেহেতু ডিড দিয়ে পাস্ট বোঝানো হয়ে গেছে এই জন্য পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম আর হবে না। এরপরে দেখতেছি পাস্ট কন্টিনিউয়াসে দু আছে ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, পাস্ট পারফেক্টে হ্যাড প্রথমে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমে হ্যাড। আবার ফিউচারে দেখতেছি শিয়াল উইল সর্বপ্রথমে চলে আসে, তারপরে সাবজেক্ট। এখানে আমরা শিয়াল উইল, তারপরে সাবজেক্ট বাকিগুলো, তারপরে শিয়াল উইল সাবজেক্ট বাকিগুলো। তাহলে আমরা দেখতেছি যে আমরা টেন্স অনুযায়ী যখন প্রশ্নবোধক করব সেই সময় এখানে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের পার্থক্য আমরা দেখব যে অ্যাসার্টিভের সবগুলোর সাবজেক্ট প্রথমে আছে, অ্যাসার্টিভের সাবজেক্টগুলো আমরা একটু প্রথমে লক্ষ্য করব। কিন্তু যখনই এগুলোকে ইন্টারোগেটিভ করা হচ্ছে তখনই প্রথমে ডু ডাজ অথবা অক্সিলারি ভার্ব, ডু ডাজ অথবা ডিড অথবা অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ এবং পাস্ট ইনডিফিনিট ডিড, বাকি সবগুলো টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা শুধু কোথায় চলে আসবে, সামনে, তাছাড়া বাকি যা আছে তাই। এইভাবে আমরা টেন্স অনুযায়ী প্রশ্নবোধক করতে পারি। কয় রস্যিকার কি দিয়ে যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা করতে পারি এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ টেন্সের মাধ্যমে। কিন্তু যখন আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের মাধ্যম দিয়ে যখন আমাদের প্রশ্ন করতে হবে অথবা ডাব্লিউএস কোশ্চেন যেটাকে আমরা বলি, যেটা দিয়ে আমাদের প্রশ্ন করবে, তখন আমাদের কিছু জিনিস বুঝতে হবে। সেটা কি, যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্ন অর্থাৎ হোয়াট, হু, হুম, হুস, হুইচ, হাউ, হোয়াই করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যদিও এখান থেকে মাঝে মাঝে হাউ, হোয়াই এগুলোকে অ্যাডজেক্টিভের ভিতরে গণনা করা হয়, কিন্তু কখন গণনা করা হয় সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন এর বৈশিষ্ট্যগুলো দেখব। এক নম্বরে আছে ডাব্লিউএস কোশ্চেন বা ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে এবং অক্সিলারি ভার্ব এর পূর্বে বসে। দুই, দুটো বাক্যকে যুক্ত করে না, বরং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। দুটো বাক্যকে যুক্ত করলে সেটা অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন হবে না, তখন সেটা রিলেটিভ প্রোনাউনের ভিতরে চলে যাবে। এরপরে আসে 3 নম্বর, সবসময় সিম্পল সেন্টেন্স গ্রহণ করে। ইহার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বপদ থাকে না। আমরা যদি একটু লক্ষ্য করি, হুর কথাটা, যে হু মানে কে, এইটা কোথায় ব্যবহার করা হয়, ইউজ টু আইডেন্টিফাই এ পারসন। উদাহরণ দেখলে আমরা দেখতে পারি হু ইজ শি, সে কে। আবার হোয়াট, হোয়াট দ্বারা কি বোঝানো হয়, হোয়াট অর্থ বাংলায় কয় দীর্ঘইকার কি, ইউজ টু আইডেন্টিফাই এ থিং মানে একটা জিনিসের সংজ্ঞা অথবা বিষয়টা কি এটা জানার জন্য এইটা আমাদের ব্যবহার করতে হয়। যেমন হোয়াট ইজ ইট, এটা কি, তখন আমরা এটার সংজ্ঞা উল্লেখ করব। হুইচ দিয়ে যদি প্রশ্ন করা হয়, হুইচ অর্থ কোনটি, ইউজ টু টেল টু ওয়ার মোর থিংস অ্যাপার্ট মানে আলাদা আলাদা ভাবে কোন একটা বিষয় বর্ণনা করা। যেমন হুইচ লেগ হার্টস মানে কোন পায়ে আঘাত লেগেছে। আচ্ছা, হোয়ার দ্বারা কোথায়, ইউজ টু আইডেন্টিফাই এ প্লেস একটা জায়গাকে এটা আইডেন্টিফাই করার জন্য প্রশ্নটা করা হয়। যেমন হোয়ার ইজ কানাইপুর, কানাইপুর কোথায়। হোয়েন দ্বারা যদি প্রশ্ন করা, হোয়েন অর্থ কখন, হোয়েন অর্থ কখন, ইউজ টু আইডেন্টিফাই এ টাইম তার মানে হোয়েন দ্বারা প্রশ্ন করা হয় সাধারণত সময়কে উত্তরে নিয়ে আসার জন্য। যেমন এখানে উদাহরণ আছে, হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার বার্থডেটা কবে। আবার হোয়াই দ্বারা প্রশ্ন, হোয়াই অর্থ কেন, ইউজ টু আইডেন্টিফাই রিজন মানে একটা রিজন জানার জন্য হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, একটা কারণ জানার জন্য। যেমন হোয়াই ইজ শি ক্রাইং, সে কেন কাঁদছে, সে কেন হাসছে, হতে পারে। হুস দ্বারা প্রশ্ন, হুস অর্থ কারটি, এটার অর্থ হলো ইউজ টু আইডেন্টিফাই পসেশন কোন একটা উদ্দেশ্য মানে কার, এই বিষয়টা কার এটা জানার জন্য এই হুস দ্বারা প্রশ্ন করা হয়, হুস কার ইজ দ্যাট, এই কারটি কার। হোয়াট কাইন্ড দ্বারা প্রশ্ন করা হয় সাধারণত ইউজ টু আইডেন্টিফাই টাইপ অথবা কাইন্ড, এটা কোন ধরনের এটা বোঝার জন্য হোয়াট কাইন্ড দ্বারা ব্যবহার করা হয়। যেমন হোয়াট কাইন্ড অফ ডগ ডু ইউ হ্যাভ, তোমার কোন ধরনের কুকুর আছে। হাউ দ্বারা প্রশ্ন করা হয় ইউজ টু এক্সপ্লেইন এ ওয়ে অর মেথড, কোন একটা মেথড এবং ওয়ে এক্সপ্লেইন করার জন্য হাউটা ব্যবহার করা হয়, কিভাবে, কেমন, কত। যেমন হাউ ডিড ইউ মেক দ্য কেক, এই কেকটা তুমি কিভাবে তৈরি করেছো, এই যে এটা এক্সপ্লেন এই ওয়েটা তুমি দেখাই দিচ্ছ মেথডটা। এরপর আছে হাউ লং, হাউ লং দ্বারা প্রশ্ন করা হয় ইউজ টু এক্সপ্লেইন লেন্থ অর ডিউরেশন অর্থাৎ প্রশস্ততা অথবা ডিউরেশন সময় বোঝানোর জন্য হাউ লং ব্যবহার করা। যেমন হাউ লং ইজ ইউর হেয়ার, তোমার চুল কত বড়। আবার হাউ লং ওয়াজ ইউর হলিডে,
তোমার হলিডেটা কত দিনের ছিল এটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। হাউ ফারটা ব্যবহার করা হয় ইউজ টু আইডেন্টিফাই ডিস্টেন্স, সাধারণত দূরত্বের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। উদাহরণ দেখি, হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম দ্য স্টেশন, স্টেশন থেকে তোমার হাউসটা কত দূর, এটাই ছিল এখানকার প্রশ্ন। আবার হাউ মাচ, হাউ মেনি, হাউ লিটল, হাউ ফিউ, এগুলো দিয়ে প্রশ্ন করা হয় ইউজ টু আইডেন্টিফাই কোয়ান্টিটি মানে পরিমাণ। যেমন হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, মানে তোমার কাছে কত পরিমাণে মানি আছে বা কি পরিমাণ অর্থ আছে। হাউ ওফেনটা ব্যবহার করা হয় ইউজ টু এক্সপ্লেন ফ্রিকুয়েন্ট, হাউ ওফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ, মানে সচরাচর তুমি তোমার টিথটা কতবার ব্রাশ করে থাকো। এখন আমরা যদি বাংলা দিয়ে যদি এর একটু উদাহরণগুলো লক্ষ্য করি টেন্স অনুযায়ী, তাহলে এটা আমাদের বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা কখনো কোনো উদাহরণ পর্যবেক্ষণ করি তাহলে জিনিসটা দেখতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট তুমি কি খাও রস্বইকার দিয়ে যখন প্রশ্ন করতেছি তখন টেন্স অনুযায়ী প্রথমে ডু নিয়ে এসেছি, ডু ইউ। কিন্তু যখনই আমি এখানে ডাব্লিউএস কোশ্চিন দিয়ে দিব তখন এইটা সম্পূর্ণটাই ঠিক থাকবে, ডু ইউ গিভটা সম্পূর্ণ ঠিক থাকবে। প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখতেছি ডু ইউ গিভ দিয়ে, ডু ইউ গিভ অর্থাৎ এখানে আমরা সব প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমাদের এখানে সাজানো আছে, প্রত্যেকটা সেন্টেন্স ডু ইউ গিভ। কিন্তু এখানে পার্থক্যটা হলো সবগুলোর সামনে আমি ডাব্লিউএস কোশ্চিন যুক্ত করে দিয়েছি ভিন্ন ভিন্ন, এবং এই ভিন্ন ভিন্ন ডাব্লিউএস কোশ্চিন গুলো ভিন্ন ভিন্ন অর্থ দিবে। যেমন তুমি কি দাও, ডু ইউ, এর উত্তর হবে ইয়েস অথবা নো। কিন্তু যখন আমি ডাব্লিউএস কোশ্চেন দেব তখন ইয়েস আর নোর ভিতরে এটা সীমাবদ্ধ থাকবে না, অন্য কোন একটা অ্যান্সার এখানে চলে আসতে পারে। কিরকম আমরা একটু পর্যবেক্ষণ করি। তুমি কি দাও, হোয়াট ডু ইউ গিভ, এখানে হতে পারে আমি রাইস দেই অথবা আমি ওয়াটার দিচ্ছি কাউকে, এরকম কোন একটা অন্য অ্যান্সার হবে, ইয়েস অথবা নো এখানে অ্যান্সার দেওয়া যাবে না। আবার যদি বলে তুমি কাকে দাও, হুম ডু ইউ গিভ, তুমি কখন দাও, হোয়েন ডু ইউ গিভ, তুমি কেন দাও, হোয়াই ডু ইউ গিভ, তুমি কিভাবে দাও, হাউ ডু ইউ গিভ, তুমি কোথায় দাও, হোয়ার ডু ইউ গিভ, তুমি কোন বইটি দাও, হুইচ বুক ডু ইউ গিভ, তুমি কার বইটি দাও, হুস বুক ডু ইউ গিভ। একইভাবে যদি প্লুরালের ক্ষেত্রে হয় তোমরা কি শিখাও, ডু ইউ টিচ, এর অ্যান্সার হবে ইয়েস অথবা নো। কিন্তু এরপরে যদি প্রশ্ন করা হয় তোমরা কি শেখাও, হোয়াট ডু ইউ টিচ, তখন হতে পারে আমরা পড়াশোনা শিখাই, আমরা হয়তো কাপড় বানানো শিখাই, যে কোনো একটা অ্যান্সার এখানে হয়ে যেতে পারে। এরপর আসছে তোমরা কাকে শেখাও, হুম ডু ইউ টিচ, তোমরা কখন শেখাও, হোয়েন ডু ইউ টিচ, তোমরা কেন শেখাও, হোয়াই ডু ইউ টিচ, তোমরা কিভাবে শেখাও, হাউ ডু ইউ টিচ, তোমরা কোথায় শেখাও, হোয়ার ডু ইউ টিচ, তোমরা কোন ভাষাটি শেখাও, হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ টিচ, তোমরা কার ভাষাটি শেখাও, হুস ল্যাঙ্গুয়েজ ডু ইউ টিচ। তাহলে আমরা দেখতেছি যে লাস্টের যেই মানে টেন্স অনুযায়ী যে ডু ইউ টিচটা আমরা ব্যবহার করেছিলাম এগুলো পরবর্তীতে ব্যবহার করেছি শুধু ডাব্লিউএস কোশ্চেন প্রথমে যোগ করে দিয়ে আমরা এটার উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছি। এর পরবর্তীতে উদাহরণ যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসের উদাহরণ দেখব। তুমি কি দিচ্ছ, আর ইউ গিভিং, এটা কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াসে যেমন ইউ এর পরে অ্যাম ইজ আর তারপরে ভার্বের সাথে আইএনজি, আমি সেখানে অক্সিলারি ভার্বটা পূর্বে নিয়ে এসে এটাকে প্রশ্নবোধক করে দিয়েছি। ঠিক এই টেন্সের ভিতরেই যদি আমরা প্রশ্নগুলো পর্যবেক্ষণ করি তাহলে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ আমরা পর্যবেক্ষণ করতে পারবো। যেমন তুমি কি দিচ্ছ, হোয়াট আর ইউ গিভিং, তুমি কাকে দিচ্ছ, হুম আর ইউ গিভিং, তুমি কখন দিচ্ছ, হোয়েন আর ইউ গিভিং, তুমি কেন দিচ্ছ, হোয়াই আর ইউ গিভিং, তুমি কিভাবে দিচ্ছ, হাউ আর ইউ গিভিং, তুমি কোথায় দিচ্ছ, হোয়ার আর ইউ গিভিং, তুমি কোন বইটি দিচ্ছ, হুইচ বুক আর ইউ গিভিং, তুমি কার বইটি দিচ্ছ, হুস বুক আর ইউ গিভিং। একইভাবে যদি আমরা বলি তোমরা কি শিখিয়েছো, হ্যাভ ইউ টট, মানে তোমরা কি শিখিয়েছো, এটা টেন্স অনুযায়ী করলাম। এই যে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা। আবার তোমরা কি শিখিয়েছো, হোয়াট হ্যাভ ইউ টট, তোমরা কাকে শিখিয়েছো, হুম হ্যাভ ইউ টট, তোমরা কখন শিখিয়েছো, হোয়েন হ্যাভ ইউ টট, তোমরা কেন শিখিয়েছো, হোয়াই হ্যাভ ইউ টট, তোমরা কিভাবে শিখিয়েছো, হাউ হ্যাভ ইউ টট, তোমরা কোথায় শিখিয়েছো, হোয়ার হ্যাভ ইউ টট, তোমরা কোন ভাষাটি শিখিয়েছো, হুইচ ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইউ টট, তোমরা কার ভাষাটি শিখিয়েছো, হুস ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইউ টট। আমরা যদি এখন একটু পাস্টের লক্ষ্য করি, পাস্টের উদাহরণগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব তুমি কি দিয়েছিলে, ডিড ইউ গিভ। এখানে দেখতেছি যে পাস্ট হওয়ার কারণে অক্সিলারি ভার্ব যেহেতু নয় প্রথমে ডিড নিয়ে এসেছি এবং পরের গ্যাভের বদলে আমরা গিভ নিয়ে এসেছি, এখানে গ্যাভ দেইনি কারণ প্রথমেই ডিড দিয়েই এটাকে পাস্ট বোঝানো হয়ে গিয়েছে। এই জন্য এটা পাস্টে আমাদের এইভাবে গঠন করতে হবে। এর পরবর্তীতে দীর্ঘই দিয়ে যখন আমরা প্রশ্ন দেখব তখন দেখব সামনে হট কথাটা নিয়ে এসেছি। তুমি কি দিয়েছিলে, হোয়াট ডিড ইউ গিভ, তুমি কাকে দিয়েছিলে, হুম ডিড ইউ গিভ, তুমি কখন দিয়েছিলে, হোয়েন ডিড ইউ গিভ, তুমি কেন দিয়েছিলে, হোয়াই ডিড ইউ গিভ, তুমি কিভাবে দিয়েছিলে, হাউ ডিড ইউ গিভ, তুমি কোথায় দিয়েছিলে, হোয়ার ডিড ইউ গিভ,
তুমি কোন বইটি দিয়েছিলে? হুইচ বুক ডিড ইউ গিভ? তুমি কার বইটি দিয়েছিলে? হুজ বুক ডিড ইউ গিভ? তুমি কি দিবে? উইল ইউ গিভ? তুমি কি দিবে? হোয়াট উইল ইউ গিভ? তুমি কাকে দিবে? হুম উইল ইউ গিভ? তুমি কখন দিবে? হোয়েন উইল ইউ গিভ? তুমি কেন দিবে? হোয়াই উইল ইউ গিভ? তুমি কিভাবে দিবে? হাউ উইল ইউ গিভ? তুমি কোথায় দিবে? হোয়ার উইল ইউ গিভ? তুমি কোন বইটি দিবে? হুইচ বুক উইল ইউ গিভ? তুমি কার বইটি দিবে? হুজ বুক উইল ইউ গিভ? উপরোক্ত প্রশ্নগুলো পড়ার পরে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে প্রথম টেন্স অনুযায়ী আমরা প্রশ্নটা করব, তার পরবর্তীতে চাহিদা অনুযায়ী আমরা সেই অনুযায়ী ডাব্লিউএস কোশ্চেন বসাই দিব, তাহলে আমাদের প্রশ্নবোধকটা হয়ে যাবে। এরপরে আসি কিছু ব্যতিক্রম নিয়ম, যেমন হু গিভস। হু গিভস দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার বানানো হয়েছে, হুটাকে থার্ড পারসন সিঙ্গুলার বোঝানোর চেষ্টা করা হয়েছে। বোঝানোর চেষ্টা করা এর অ্যান্সারটা হবে ইনডিফিনিট টেন্সে, তাহলে এর উত্তরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে হলো হি গিভস অথবা কারো নাম টাম এরকম কিছু একটা আসবে। হু টিচ এর উত্তরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে না, বোঝাই যাচ্ছে যে হু টিচ দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে থার্ড পারসন প্লুরাল অথবা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হবে। এর অ্যান্সারটা সম্ভবত হতে পারে উই টিচ, আই টিচ, এরকম বিভিন্ন একটা অ্যান্সার এর প্রশ্নের উত্তরে হতে পারে। এর পরবর্তী প্রশ্নটা যেমন হু গ্যাভ, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, যেহেতু হুর পরেই ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট আছে, অ্যান্সারও পাস্ট ইনডিফিনিটেই দিতে হবে, আই গ্যাভ এইরকম। হু উইল গিভ এর উত্তর ফিউচার ইনডিফিনিটে হবে, যেহেতু উইল কথাটা এখানে উল্লেখ আছে উইল দ্বারা, তাহলে এটা অ্যান্সারটাও দিতে হবে ফিউচার ইনডিফিনিটে, যেমন আই উইল গিভ, উই উইল গিভ, ইচ্ছা মতো আমরা দিতে পারবো, আই শ্যাল গিভ, উই শ্যাল গিভ দিতে পারবো। এই প্রশ্নগুলো তৈরি করতে আমাদের কিছু স্টেপস গ্রহণ করতে হয়, সেই স্টেপস গুলো আমরা একটু দেখি। শাহাবুদ্দিন লাইকস, এখানে উই নিড টু নো দা অবজেক্ট, এখানে অবজেক্টটা নেই, অবজেক্টটা কি? শাহাবুদ্দিন লাইকস হোয়াট, শাহাবুদ্দিন কি লাইক করে। আমরা দ্বিতীয়ত বলতে শাহাবুদ্দিন লাইকস হু, তার মানে উই অ্যাড ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড হু, বিকজ উই আর টকিং অ্যাবাউট পিপল, তার মানে আমরা একটা কি নিয়ে আলোচনা করতেছি? আমরা একজন পিপল নিয়ে আলোচনা করতেছি, যার কারণে এখানে হু কথাটা আমরা ব্যবহার করেছি। 3 নম্বরে হু শাহাবুদ্দিন লাইকস, উই মুভ দ্য ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড টু দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স, তার মানে লাস্টে দেখিয়েছি, এখন বোঝার খাতির যখন শেষ হয়ে গিয়েছে তখন আমরা প্রথমে এটাকে ব্যবহার করেছি। এরপর বলতেছে হু ডাজ শাহাবুদ্দিন লাইকস, এবার আমরা কি করছি? এই যে লাইকস এর এসটা উঠাই দিয়ে প্রথমে এই যে টেন্স অনুযায়ী ডাজ কথাটা আমরা ব্যবহার করেছি, এবং হু ডাব্লিউএস কোশ্চেনটা সবার শুরুতেই আমরা ব্যবহার করছি নিয়ম অনুযায়ী। এই জন্য এখানে পরবর্তীতে একটা কমেন্ট করা আছে, কমেন্টটা হলো এরকম, উই অ্যাড দ্য হেল্পিং ভার্ব ডু বিকজ দ্য সেন্টেন্স ডাজ নট হ্যাভ এ হেল্পিং ভার্ব, যেহেতু এই সেন্টেন্সটা একটা হেল্পিং ভার্ব নেই, এজন্য আমরা এখানে কি করেছি? ডু এর কথাটা ব্যবহার করেছি, ডু কে ডাজ বানিয়ে নিয়েছি। কমন মিস্টেকে যে ঘটনাটা ঘটে, হু ডু শাহাবুদ্দিন লাইক, এটা ইনকারেক্ট হবে, এখানে ডু হবে না, যেহেতু শাহাবুদ্দিন থার্ড পারসন সিঙ্গুলার, যদি শাহাবুদ্দিন থার্ড পারসন প্লুরাল বা অন্য কোনো কিছু হতো তখন হয়তো বা এখানে কি হতো? ডু হতো, কিন্তু এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তখন এখানে ডাজ হবে। রিমেম্বার টু কনজুগেট, অর্থাৎ চেঞ্জ করার জন্য দ্য হেল্পিং ভার্ব সো দ্যাট ইজ এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট, শাহাবুদ্দিন ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার, সো উই হ্যাভ অ্যাড টু দ্য অক্সিলারি ভার্ব, ইফ ইউ হ্যাভ অ্যাড টু দ্য হেল্পিং ভার্ব ডু অথবা ডাজ, then you don't need to add it to the main verb. স্মরণ রাখতে হবে যে একটি বাক্যে একাধিক প্রশ্নবোধক হয় না, অর্থাৎ ইনডাইরেক্ট কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ইনডাইরেক্ট কোশ্চেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা। Imagine that your friend is starting a new job today. He is traveling to work by auto rickshaw. He takes an auto to Tambulkhana. When he leaves the bazaar, his cell phone single phase, so he asks a stranger for information. Can you tell me where Madrasa More is? এখানে আমরা দেখতেছি যে এখানে ক্যান ইউ টেল মি একটা প্রশ্ন সে করেছে, পরে তার সাথে আবার বলতেছে হোয়ার মাদ্রাসা মোর ইজ, তার মানে এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা ক্যান ইউ টেল মি এবং হোয়ার মাদ্রাসা মোর ইজ। আচ্ছা, ইউ জাস্ট হিয়ার এ কোশ্চেন আস্কড ইন টু ওয়েজ, দুইটা প্রশ্নতে আমরা এখানে প্রশ্নটা পেয়েছি, সেই কথাটা বলা হচ্ছে। ডিড ইউ হিয়ার দ্য ডিফারেন্স, তুমি কি সেটার ডিফারেন্সটা কি, পার্থক্য কি নির্ণয় করতে পেরেছো? এটার অর্থ এইরকম দাঁড়াচ্ছে, দ্য ফার্স্ট ওয়াজ ডিরেক্ট কোশ্চেন, অর্থাৎ দ্য ফার্স্ট যে কথাটা সেটা ডিরেক্ট কোশ্চেন ছিল, এবং দ্য সেকেন্ড ওয়াজ অ্যান ইনডিরেক্ট কোশ্চেন। ইন টুডেস প্রোগ্রাম উই উইল টক অ্যাবাউট ইনডিরেক্ট কোশ্চেন। What's an indirect questions? Indirect questions are a more polite way to ask information or make requests.
We often use them when asking something of strangers or people we do not know well, including co-workers. Co-workers বলতে সহকর্মীদের ক্ষেত্রেও। We also use them when asking for favors from friends or when we want to avoid sounding demanding. অর্থাৎ আমরা যখন কোনো একটা কিছু ফেভারের সহিত কারো কাছে জিজ্ঞাসা করব, সেটা co-workers মানে সহকর্মীদের ক্ষেত্রে হতে পারে, অথবা অন্য যে কোনো একটা স্ট্রেঞ্জার, রাস্তার পাশে হয়তো কারোর সাথে আমার দেখা, তাকে আমি একটা প্রশ্ন করব, কোনো একটা ইনফরমেশন চাইবে পোলাইটলি ভাবে, তখন আমাদের ইনডিরেক্ট ওয়েতে আমাদের প্রশ্নটা করতে হবে। এটাই ছিল এখানকার মূল আলোচনা। When we make request in English, যখন আমরা ইংলিশে রিকোয়েস্ট করব, we usually use the modal verbs, তখন আমরা ইউজুয়ালি কি মডাল ভার্ব ব্যবহার করি, can, could and would. We also use these modals to begin many indirect question. Indirect question আমরা এই মডালগুলোই কি করে থাকি, ব্যবহার করে থাকি। Here are a few common question phrases for indirect questions. Indirect questionের জন্য কিছু common question phrases এখানে দেওয়া আছে, যেমন can বা could you tell me, do you know, would you mind, do you have any idea, would it be possible. Forming indirect question. To form an indirect question, we start with phrase like this, then we add direct questions to them, but the word order changes. অর্থাৎ ডিরেক্ট কোশ্চেন গুলো এবং ইনডিরেক্ট কোশ্চেন গুলো আমরা কিভাবে করব একটু পর্যবেক্ষণ করি। ডিরেক্ট কোশ্চেনটা কোনটা, হোয়ার ইজ মাদ্রাসা মোর, এটা হলো ডিরেক্ট কোশ্চেন, যেটা আমরা সচরাচর টেন্স অনুযায়ী শিখে এসেছি এবং তার সামনে ডাব্লিউএস কোশ্চেন করা শিখেছি। কিন্তু ইনডিরেক্ট কোশ্চেনটা কোনটি, ক্যান ইউ টেল মি হোয়ার মাদ্রাসা মোর ইজ, এখানে ক্যান ইউ টেল মি কথাটা এবং হোয়ার মাদ্রাসা মোর ইজ, এই দুটি কথার সংযুক্তিতেই মূলত আমাদের ইনডিরেক্ট কোশ্চেনটা হয়ে গিয়েছে। ইউ শুড নোটিস টু থিং অ্যাবাউট দ্য ইনডিরেক্ট কোশ্চেন। First, it begins with the phrase can you tell me. Okay. Second, the rest of questions where madrasa more does not use the verb subject word order of a normal question. তার মানে নরমাল কোশ্চেন গুলোতে আমরা সাধারণত দেখি যে সেখানে ডু, ডাস অথবা am, is, are এগুলো সাবজেক্টের প্রথমে চলে আসে, কিন্তু এইখানে আমরা দেখতেছি ব্যতিক্রম, মাদ্রাসা মোরের পরে ইজ কথাটা চলে এসেছে। এই কথাটা এখানে বলা হচ্ছে does not use the verb subject word order of a normal question. নরমাল কোশ্চেনের মতো এই ওয়ার্ডারটা এখানে গ্রহণ করবে না। It uses the order of a statement and it is a noun clause. এটা noun clause হিসেবে গ্রহণ করা হবে। So to form an indirect questions, again start with an indirect questions phrase such as can you tell me, then for information request add one of the 6 questions words, যেমন where, what, when, who, why or how. We call this WS question words. For example, you heard the word where in where madrasa more is. এখন আমরা আলোচনা করব yes or no question সম্পর্কে। But some indirect questions do not contain WS questions word, মানে কিছু indirect question আছে এরা কখনো WS question গ্রহণ করে না। These are direct yes or no question that we convert into indirect question, যেগুলোকে আমরা indirect question yes এবং no answer গুলোকে আমরা WS question ছাড়াই আমরা কি করব, কনভার্ট করব indirect question এ। For example, আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা জিনিসটা আরো স্পষ্ট বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে has the game started yet, এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হবে। That is a yes or no question. To form this into indirect questions, we start with an indirect question, do you know, and begin the noun clause with if or whether. Let's listen to the direct yes or no questions again. Has the game started yet? এর অ্যান্সার হবে yes অথবা no. This example use the present perfect verb has started. Now let's to how change into an indirect questions. এখন এইটাকে আমরা indirect questions কিভাবে বানাবো, using if and whether কথাটা ব্যবহার করে। এক কথায় আমরা if কথা এবং whether কথাটা যুক্ত করে কিভাবে এই yes no ওয়ালা questions কে আমরা indirect questions এ রূপান্তরিত করব। Do you know if the game has started yet? Do you know whether the game has started yet? এভাবে আমরা এই প্রশ্নগুলো করে থাকবো if কথাটাকে মাঝখানে যুক্ত করে দিয়ে, যেগুলোতে WS কোশ্চেন নেই।
আচ্ছা, you will notice that the indirect example that has formed the verb is no longer separated by the subject like in question word order. Instead, it appears together as it would in a statement. Here is another example of a yes or no question. The direct question uses a present continuous verb are coming. যেমন are they কামিং উইথ আস, এটা কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কিভাবে করব? ইন the words are coming go together and we use if or whether. Listen, do you know whether they are coming with us? এখানে আমরা দেখতেছি দে আর, এখানে আর দে কথা নয়, বলতেছে দে আর কামিং, মানে একদম অ্যাসার্টিভের মতোই এখানে ব্যাপারটা গ্রহণ করা হবে, শুধু মাঝখানে ওয়েদার কথাটা আসবে, অটোমেটিক এটা প্রশ্নবোধক হয়ে যাবে। এক কথায় প্রশ্নটা একবারই হবে, দ্বিতীয়বারের বেলায় আমরা প্রশ্নটা করব না। Many English learners forget to keep statement word are in the noun clauses of indirect question for yes or no question. For or near question অনেকেই এই কথাটা ভুলে যায়, তারা এই আর কথাটাকে অনেক সময় প্রথমে নিয়ে আসে, তারা বলে ডু ইউ নো whether আর দে কামিং, এই কথাটা বলে, কিন্তু এখানে দের পরে আর হবে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। দে মে অলসো ফরগেট টু ইউজ ইফ অর ওয়েদার, অনেকে তো ইফ অর ওয়েদার কথাটা বলতে ভুলে যায়। ফর এক্সাম্পল দে মে সে, তারা অনেক সময় বলে থাকে ডু ইউ নো আর দে কামিং উইথ আস, এক কথায় তারা এই যে আর কথাটা দে এর পূর্বে নিয়ে আসে, এইরকম এই ভুলগুলো করে, যেটা আমাদের করা যাবে না, আমাদের সঠিকভাবে বলতে ডু ইউ নো whether they are coming with us, এইভাবে বলতে হবে। But now that you know the correct way you can avoid this two common mistake. তার মানে এখন বর্তমানে আমরা এই কারেক্ট ওয়েটা জানতে পারলাম, এই কারণে আমরা পরবর্তীতে কি করব না, কমন মিস্টেক গুলো আমরা আর করব না। আস্কিং ফর ফেভর, কোন একটা জিনিসকে আমরা ফেভরের সাথে যদি আস্কিং করি সেই ক্ষেত্রে যেভাবে আমাদের প্রশ্নটা করতে হবে। ইনডাইরেক্ট কোশ্চেন আর অলসো ইউজফুল হোয়েন আস্কিং ফ্রেন্ডস ওর আদার পিপল উই নো ফর এ ফেভর, যখন আমরা একটা ফেভর পাওয়ার জন্য এই প্রশ্নগুলো করব, স্পেশালি হোয়েন দ্য ফেভর requires a lot of effort. Let's listen to someone asking a favor directly. আমরা একটা প্রশ্ন আমরা পর্যবেক্ষণ করি, can you please help me move one Saturday? এটা একটা প্রশ্ন ছিল। Even with please in the direct question sound a little too direct for such a major request. Now listen to same question introduced by a indirect phrase. Indirect phrase এর মাধ্যমে আমরা এই প্রশ্নটাকে আমরা একটু পর্যবেক্ষণ করি। Is there any chance and would it possible? তার মানে এই যে ক্যান ইউ প্লিজ হেল্প মি মুভ অন স্যাটারডে, এখানে প্লিজ কথাটা এখানে আমাদের ডিরেক্ট আমরা খুঁজবো, কিন্তু ইনডাইরেক্টে করার সময় এই প্লিজ কথাটা আমরা আনবো না, প্লিজের বদলে আমরা কি নিয়ে আসবো, ইজ দেয়ার এনি চান্স অথবা উড ইউ ইট পসিবল। একটু পর্যবেক্ষণ করি, ইজ দেয়ার এনি চান্স ইউ কুড হেল্প মি মুভ অন স্যাটারডে। আচ্ছা, তাহলে ইজটা এখানে প্রথমে বলে, ইজ দেয়ার এনি চান্স এখানে প্রথমে প্রশ্নবোধক করা হয়ে গেছে, পরের বার ইউ কুড হেল্প মি এইভাবে আসছে, এখানে বলা হয় নাই প্রথমে কুড দিয়ে তারপরে ইউ বলা হচ্ছে ইউ কুড হেল্প মি, তার মানে পরে একটা অ্যাসার্টিভের গঠনেই এখানে বসানো হয়েছে, আর এই প্রথমেই প্রশ্নটা করা হয়েছে। আবার দেখি উড ইট বি পসিবল ফর ইউ টু হেল্প মি মুভ ওয়ান স্যাটারডে, একই স্টাইলে, শুধু এটা উড it possible আর এখানে ছিল is there any chance. These indirect questions let the listener know that you understand that the favor is big commitment. এই indirect questionটা সেই সময় এটা হয় যখন মানুষ বুঝতে পারে যে এটা একটা ফেভারের জন্য প্রশ্নটা করা হচ্ছে। You can also ask a big favor indirectly with the phrase I was wondering. I was wondering কথাটা ব্যবহার করে আমরা একটা big favor বা একটা অনুগ্রহ অথবা একটা ভালোবাসা অথবা একটা সহানুভূতির ব্যাপার আমরা এখানে পেতে পারি। যেমন I was wondering if you could help me move on Saturday. তার মানে আমাকে যদি তুমি স্যাটারডেতে চলতে সহযোগিতা করো সেক্ষেত্রে আমি খুব কি হয়ে যাব, তোমার প্রতি খুশি হয়ে যাব। Notice anything different here? This example does not have a question mark. তোমরা কি লক্ষ্য করেছো এখানে যে প্রশ্নটা করা হয়েছে এখানে কোনো কোশ্চেন মার্ক নেই, এর আগের যে সকল প্রশ্ন আমরা দেখলাম সেগুলোতে আমরা প্রশ্ন কোশ্চেন মার্ক আমরা পেয়েছি, কিন্তু এইখানে আমরা কোনো কোশ্চেন মার্ক পাইনি। কেন কোশ্চেন মার্ক পেলাম না একটু দেখি। ইট ইজ নট এ কোশ্চেন, মানে এটা কখনো প্রশ্ন না। হাউএভার, যদিও when we used I wonder, যদি আমরা ব্যবহার করছি I wonder or I was wondering অথবা I was wondering in a statement, we usually are seeking information just like a question does, মানে একটা প্রশ্ন যা করে এই সেন্টেন্স গুলোতে আমরা ব্যবহার করেছি।
Using I was wondering is a very common way to politely ask a favor or seek information, মানে politely ভাবে কোনো একটা জিনিস ask করার ক্ষেত্রে এবং for করার ক্ষেত্রে seek information এর ক্ষেত্রে, মানে কোনো একটা জিনিস সংগ্রহ করার ক্ষেত্রে in English আমরা উইদাউট সাউন্ডিং টু ডিমান্ডিং, অনেক ডিমান্ডিং এর বদলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে তাদের কাছে সাধারণভাবে কোনো কিছু একটা চাচ্ছি, এটাই সাধারণত এই দ্বারা বোঝানো হচ্ছে। হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, লিসেন টু দ্য ডিরেক্ট কোশ্চেন, ডিড ইউ ফিনিশ দ্য রিপোর্ট, অ্যান্ড দ্য ইনডাইরেক্ট কোশ্চেন হবে এটার আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ ফিনিশড দ্য রিপোর্ট। এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা নেই। ডিরেক্ট এবং ইনডাইরেক্ট এর আমরা যদি আরো কিছু অনুশীলন পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারবো। ডিরেক্ট কোশ্চেন আছে হোয়ার ইজ মাদ্রাসা মোর, ইনডাইরেক্ট হবে ক্যান ইউ টেল মি হোয়ার মাদ্রাসা মোর ইজ। এর পরবর্তীতে আমরা ডিরেক্ট কোশ্চেন দেখলাম হ্যাজ দ্য গেম স্টার্টেড ইয়েট, এটা যখন ইনডাইরেক্ট করব ডু ইউ নো ইফ বা ওয়েদার দ্য গেম হ্যাজ স্টার্টেড ইয়েট। যখন আমরা ডিরেক্ট প্রশ্ন করবো আর দে কামিং উইথ আস, ইনডাইরেক্ট হবে ডু ইউ নো ইফ বা ওয়েদার দে আর কামিং উইথ আস। ক্যান ইউ হেল্প মি মুভ ওয়ান স্যাটারডে, এটাকে যখন ইনডাইরেক্ট করব ইজ দেয়ার এনি চান্স ইউ কুড হেল্প মি মুভ অন স্যাটারডে। ডিড ইউ ফিনিশ দ্য রিপোর্ট, এটাকে যখন ইনডাইরেক্ট করব আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ ফিনিশড দ্য রিপোর্ট, এবং এটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন নেই। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো যে প্রথমবারই আমাদের ইনডাইরেক্ট প্রশ্নবোধক হবে, পরের বার আমরা প্রশ্ন করব না। ডিরেক্ট দা গেম, তারপরে যে হ্যাজ, তারপরে স্টার্টেড ইয়েট, এখানে হ্যাজটা অবশ্যই সাবজেক্টের পূর্বে আসবে না, যদিও আমরা এখানে নিয়েছি তাহলে এটা ভুল হয়ে যাবে। আমাদের এটা মনে হয় প্রথমেই আমাদের শুধু প্রশ্ন হবে, প্রথমেই প্রশ্নবোধক, যে ইজটা প্রথমে আসছে, আই ওয়াজ ওয়ান্ডারিং এটা কোনো কিছুই আসে না, যার কারণে লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্নটাও ব্যবহার করি। এখানে ওয়াজটা যদি প্রথমে চলে আসে তাহলে হয়তো এখানে প্রশ্নবোধক চিহ্ন হতো, কিন্তু সেটা হয়নি, এজন্য প্রশ্নবোধক চিহ্ন হয়নি, আলোচনাটা সহজভাবে বোঝার ক্ষেত্রে। ওকে, নাও ইউ ট্রাই ইট, মেক দিস ডিরেক্ট কোশ্চেন্স ইনটু ইনডাইরেক্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো নিজে একটু চেষ্টা করে দেখতে পারেন। সেটা কি হোয়াট টাইম ইজ ইট, হোয়ার ইজ দ্য মিউজিক শপ, হোয়াই ডিড ইউ মুভ টু ডিসি। এগুলোকে ইনডিরেক্ট করতে গেলে ক্যান উই মিট ওয়ান মানডে, ক্যান ইউ লোন মি ইয়োর কার, এই যে এইগুলোকে ইনডিরেক্ট কোশ্চেনে আমরা করতে পারি। কিভাবে করবো একটু লক্ষ্য করি। হোয়াট টাইম ইজ ইট আমরা বলতে পারি ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ। আবার হোয়ার ইজ দ্য মিউজিক শপ, ইনডিরেক্ট হবে ডু ইউ নো হোয়ার দ্য মিউজিক শপ ইজ। এই যে ভার্বটা সবার লাস্টে চলে যাবে। হোয়াই ডিড ইউ মুভ টু ডিসি, এটাকে যখন আমরা প্রশ্ন করি তখন উড ইউ মাইন্ড হোয়াই ইউ ডিড মুভ টু ডিসি। আবার ক্যান উই মিট ওয়ান মানডে, এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব ইজ ইট পসিবল উই ক্যান মিট ওয়ান মানডে। ক্যান ইউ লোন মি ইয়োর কার, এটাকে যখন ইনডিরেক্ট করব ইজ দেয়ার এনি চান্স ইফ ইউ ক্যান লোন মি ইয়োর কার। এই সকল প্রশ্নই সাধারণত ডাব্লিউএস কোশ্চেন এবং যে কোনো ধরনের কোশ্চেনের যে ব্যাপারে আলোচনাগুলো আছে, গুরুত্বপূর্ণ আলোচনা, সেগুলো আমি অনেক বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদিও এটা আরো যদি আমি ধীরে ধীরে আলোচনা করতাম এবং যদি সংক্ষিপ্ত আলোচনা করতাম তাহলে অনেক কিছু আমাদের গ্যাপ থেকে যেত, এবং ধীরে ধীরে আলোচনা করলেও আমাদের সময় সংকলন হতো না। অল্প সময়ের ভিতরে আমাদের অনেক কিছু জানতে হবে, যেহেতু আমরা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। আমরা চেষ্টা করবো, এছাড়াও আমরা একটু সবাই আলাদাভাবে বিভিন্ন বই, বাংলাদেশে যে সকল বই লেখা আছে সেগুলো বই পড়ে পড়ে আমরা এগুলো জানার আরো চেষ্টা করব। আশা রাখি পরবর্তীতে আমাদের যে দুর্বলতাগুলো আছে এগুলো খুব ভালোভাবে কেটে যাবে। ধন্যবাদ সবাইকে।